কাকরাইলে মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনে যোগ দিলেন ইশরাক। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি চাইলেন দুই উপদেষ্টার পদত্যাগ। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে, জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে। আমাদেরকে ফসল ঘরে নিয়েই এখান থেকে ফেরত যেতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের দাবিগুলো মানা হবে আমরা এখান থেকে যাব না। এটা হলো আমাদের শেষ ঘোষণা। জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ। বাক স্বাধীনতা আমাদের ভোটাধিকার হারিয়েছি। ইসি পুনর্গঠন ও স্থানীয় নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ। নিরপেক্ষভাবে কাজ করছে কমিশন, দাবি ইসির। ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এনসিপির কর্মসূচিতে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে বিএনপি। অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত করার চেষ্টা বলছে নাগরিক ঐক্য বিপ্লবী কমিউনিস্ট পার্টি। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার দাবিতে কয়েক জেলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল। পটুয়াখালীর বাউফলে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম। বৃহস্পতিবার রায় পক্ষে এলেও দুই উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক হোসেন। অন্যথায় কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই বিএনপি নেতা। একই সাথে কোনো এক ব্যক্তির ক্ষমতা পাওয়া নয়, এটি এখন জাতীয় নির্বাচনের মাধ্যমে গণমানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন বলে মন্তব্য করেন তিনি। সন্ধ্যায় কাকরাইল মোড়ে কর্মী সমর্থকদের সঙ্গে চলমান আন্দোলনে যোগ দিয়ে এমন ঘোষণা দেন ইশরাক হোসেন। বুধবার সন্ধ্যায় কাকরাইল মসজিদের সামনে হেয়ার রোডের প্রবেশ মুখে আন্দোলনরত নেতাকর্মীদের সাথে যুক্ত হন বিএনপি নেতা ইশরাক হোসেন। ট্রাকের মঞ্চ থেকে বক্তব্য রাখেন ইশরাক, বলেন সরকার নিরপেক্ষ নয় তা প্রমাণিত। দলীয় লোকজন সরকারে ঢুকে বিএনপিকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে। স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে, জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা তাকেও পদত্যাগ করতে হবে। ওনারা পদত্যাগ করে যে রাজনৈতিক দলের তারা সদস্য হয়েছেন বা হতে চান সেখানে গিয়ে সাংগঠনিক রাজনীতি করেন। জাতীয় নির্বাচনের রোডম্যাপ না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। এখানে কালকে আমাদের পক্ষে রায় আসবে কি আসবে না সেটা কোনো মুখ্য বিষয় না। শুরু থেকেই আমরা বলে আসছি যে আমরা এই সরকারের ভিতরে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তাদের কর্মকাণ্ড আমরা জনগণের কাছে উন্মোচিত করেছি। এর আগে সপ্তম দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা। তবে এদিন তারা নগর ভবনের পরিবর্তে অবস্থান নেন কাকরাইল মোড়ে। এ সময় শপথ পড়ানো নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন তারা। জনতার মেয়র ইশরাক হোসেনকে তার প্রাপ্যটুকু বুঝিয়ে দেওয়া। ওনারা শপথটা করাচ্ছে না, শপথ বাক্য করাইলেই কিন্তু আজকে মেয়র হয়ে যায়। সকাল 11টার পর মিছিলটি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকে। প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। দ্রুতই নিজেদের দাবি মেনে নিতে অনুরোধ জানান কর্মীরা। এখন জনদুর্ভোগ না, জনমুক্তির জন্য এই আন্দোলন। কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না? বিকেলে ঝুম বৃষ্টিতেও নিজেদের অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে মুখর করে রাখেন পুরো এলাকা। সন্ধ্যার আগে মৎস্য ভবন ও কাকরাইল মোড় ছেড়ে কাকরাইল মসজিদের সামনে এসে জড়ো হন নেতাকর্মীরা। দ্রুততম সময় দাবি না মানলে আগামীতে উত্তর দক্ষিণ সম্মিলিতভাবে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারও দেয়া হয় অবস্থান কর্মসূচি থেকে। পেটে যতক্ষণ ক্ষুধা থাকবে ততক্ষণ তো আপনি চিৎকার করবেনই। দুবার আদালত থেকে রায় দিয়েছে ইশরাক হোসেন মেয়র, গেজেট প্রকাশ হয়েছে ইশরাক হোসেন মেয়র। আজকে যারা বাধা দিচ্ছে তারা কারা? তারা স্বৈরাচারের দোষক। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন শপথ নিতে পারবেন কিনা জানা যাবে বৃহস্পতিবার। বুধবার শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি একদিন পিছিয়ে দেন হাইকোর্ট। এদিনও শুনানি করেন উভয় পক্ষের আইনজীবীরা। জনাব ইশরাকের পক্ষ থেকে যথাযথ পাওয়ার অফ অ্যাটর্নি না নিয়েই তারা এফিডেভিট সম্পন্ন করেছেন এবং বিধি বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে তারা আর্জি সংশোধন করেছেন। এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে,
সেটা হলো ব্যারিস্টার সদ্দুল তাপস। উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। কাকরাইল মোড় থেকে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান। রিয়াজ, কাকরাইল সড়কে কি অবস্থা এখন? নেতাকর্মীরা কি এখনো আছে? তারা এখন পর্যন্ত আছেন এবং তাদের যে আগের যে দাবি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো এবং উপদেষ্টার পদত্যাগ, এই দুই দাবিতে মূলত তারা এখন পর্যন্ত অনড় রয়েছেন। এবং ইশরাক হোসেন যিনি মেয়র নির্বাচনে শপথের বিষয়ে রিট করেছিলেন, আদালত শুরু করে নির্বাচন কমিশন ঘোষণা করেছে, তো সেই দাবিতে তিনিও এখানে এসেছিলেন কিছুক্ষণ আগে, এসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন, দিয়ে তিনি কিছুক্ষণ আগে এখান থেকে স্থানটি ত্যাগ করেছেন। নেতাকর্মীরা বলছেন যে তাদের যে দাবি, সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই যে কাকরাইল মোড় অর্থাৎ এই যে রাস্তায় চলে গেছে, সেটি মূলত প্রচার উপদেষ্টার সামনে দিয়ে চলে গেছে। সেই কারণে তার বুকেই যে আন্দোলন, সেই আন্দোলন চলতে থাকবে এবং বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন হবে এবং তারা আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। তো এখন বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, এই বৃষ্টি উপেক্ষা করে অপেক্ষা করছেন এবং বলছেন যত দুর্যোগপূর্ণ আবহাওয়া হোক তারা তাদের যে দাবি, সেই দাবি বিষয়ে অনড় থাকবে। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য। সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, নির্বাচন কমিশন এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে এনসিপি। ইসি পুনর্গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে আইন পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে বুধবার নির্বাচন ভবন ঘেরাও করেন এনসিপি নেতাকর্মীরা। এ সময় বিএনপিপন্থী উপদেষ্টাদের সরকার থেকে বের করে দেওয়ার আহ্বান জানান দলটির মুখ্য সমন্বয়ক। এনসিপির দাবিকে রাজনৈতিক মন্তব্য করে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি। সিকোয়েন্সিং অফ ইলেকশন, কোনটা আগে হবে পরে হবে, এটা তো নির্বাচন কমিশনের হাতে না। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকারই সিদ্ধান্ত নেবেন কোন নির্বাচন আগে হবে পরে হবে। ইসি গঠনের 6 মাস পর নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপি নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছেন বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, সংসদ নির্বাচনকে পিছিয়ে দিতে একটি পক্ষ পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে নেমেছে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সরকারকে জনবিরোধী কোনো সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান। আলাদা অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, সরকার দীর্ঘস্থায়ী হলে যারা রাজনৈতিক ও আর্থিক সুবিধা পাবে তারাই ইসি পুনর্গঠনের দাবি তুলেছেন। আর মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারকে এখন আর পুরোপুরি সমর্থন করা যাবে না। যার কোনো সমালোচনা ইতিমধ্যে হয়নি, তাকে নিয়ে আজকে কার ইঙ্গিতে, কোন প্রেতাত্মার সহযোগিতায় নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করতে যাচ্ছেন। আজকে যাকে মাথায় তুলে না নৃত্য করবে, আগামীকাল হয়তো তাকে পায়ের তলায় বৃষ্টি যাবে। এটাই হচ্ছে বাংলাদেশের সত্যি। আর নির্বাচন কমিশন তার আইনগত জুরিসডিকশনে দাঁড়িয়ে তারা যদি কথা বলে তাহলে তাকে ঘেরাও করতে হবে, আন্দোলন করতে হবে। আমাদের দেশের মধ্যে বাইরের কারো ইনফ্লুয়েন্স বড় হচ্ছে কি, সেটা যদি হয় তাহলে এখন থেকেই সজাগ সতর্ক থাকা দরকার। মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি, হবেও না। তবে রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘে ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। এ কথা জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। জানান, করিডোর ইস্যুতে আমেরিকা ও চীনের কোনো চাপ নেই। এমনকি করিডোর ইস্যুতে সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কোনো সমন্বয়হীনতা নেই। ফরেন সার্ভিস একাডেমিতে এক জরুরি ব্রিফিংয়ে তিনি আরও জানান, 30 সেপ্টেম্বর জাতিসংঘে রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা নেই বলেও জানান ডক্টর খলিলুর রহমান। জাতিসংঘকে জিজ্ঞেস করেন, জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস করেন, আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই।
যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভার পৌঁছে দেওয়া। ভারতের সাথে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 5 আগস্টের পর থেকেই চরম টানা পড়েন ঢাকা দিল্লি সম্পর্কে। এরই মধ্যে বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট বাতিল ও স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করেছে ভারত। বাংলাদেশে পুশিন কিংবা স্থলপথে পণ্য আমদানি বন্ধ ইস্যুতে দিল্লিকে চিঠি লিখলেও কোনো জবাব মেলেনি বলেও জানান তিনি। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনকে কেন সরানো হচ্ছে সেই প্রশ্নেরও জবাব দেন উপদেষ্টা। প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমান কেন কাজ শুরু করেননি তার ব্যাখ্যা দেন তৌহিদ হোসেন। না, আমরা কোনোটাই এখনো বাতিল করার ব্যবস্থা করিনি। পর্যালোচনা বলতে আসলে কি বুঝান আপনারা, সেটা একটা সমস্যা থাকতে পারে। আমরা তো সব চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা। শিক্ষার্থী সাম্য হত্যার বিচার ও নির্বাচনী রোড ম্যাপের দাবিতে কয়েক জেলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মশাল মিছিল করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে পটুয়াখালীতে মশাল মিছিল করেছে ছাত্রদল। বুধবার রাতে শহরের সার্কিট হাউস এলাকা থেকে মিছিলটি বের করে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ঘুরে সোনালী ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। তা একই দাবিতে মশাল মিছিল হয়েছে গোপালগঞ্জেও। এ সময় সাম্য হত্যার প্রতিবাদ জানায় সবাই। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের তাগিদ দেয়া হয়। মশাল মিছিল হয়েছে যশোরেও। ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে বুধবার রাতে শহরের RN রোড থেকে মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে প্রধান সড়ক ঘুরে লাল দিঘিতে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় ফ্যাসিজমের পতন হলেও মানুষের গণতান্ত্রিক অধিকার এখনও ফিরে আসেনি বলে দাবি করেন বক্তারা। পটুয়াখালীর বাউফলে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ছাত্রদল কর্মী তাওসিফ ইসলাম অর্ককে কুপিয়ে জখম করা হয়। তিনি উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ফয়সাল জমাদ্দারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসায় ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে মোশারেফ নামের এক ব্যক্তির নেতৃত্বে 7 থেকে 8 জন দুর্বৃত্ত তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলার প্রতিবাদে বাগেরহাটের মোংলা থানায় ঘেরাও কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার বিকেলে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। পরে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বিএনপি নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। পাশাপাশি বিএনপি সমর্থিত শ্রমিকদের উপর হামলার ঘটনায় মামলা গ্রহণের দাবি জানানো হয়। গেল 29 এপ্রিল শ্রমিক সংঘ চত্বরে এনসিপি ও বিএনপি সমর্থিত শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এর প্রায় 3 সপ্তাহ পর 20 মে বিএনপির 21 নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গাইবান্ধায় আইনশৃঙ্খলা সভা শেষে 6 ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ জানায়, বুধবার দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আইনশৃঙ্খলা সভা চলছিল। এ সময় সভায় আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা অংশ নিয়েছে দাবি করে প্রতিবাদ করে বিএনপির লোকজন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ 6 জনকে আটক করে। আটককৃতরা হলেন কঞ্চিপাড়া, উড়িয়া, গজারিয়া, ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউপির চেয়ারম্যান। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলো একটি বাক্সে ভোট দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। দলগুলোর এই উদ্যোগ সফল হবে বলেও আশা করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম। বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা জানান তিনি। জানান, স্থানীয় নির্বাচন আগে হতে হবে, এতে জাতীয় নির্বাচন স্বচ্ছ হবে কিনা সেটা বোঝা যাবে। তাই জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হতে হবে। ইসলামী আন্দোলনের আমির বলেন, গত 16 বছর আওয়ামী লীগের কারণেই দেশে ইসলাম নিয়ে কাজ করা কঠিন হয়ে গিয়েছিল। ওই সময় ইসলামিক দলগুলোকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। নারীদের বিষয়ে ইসলামের সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। বলেন, ইসলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ব্যক্তি স্বাধীনতাকে সম্মান করে, রুদ্ধ করে না। লালমনিরহাটের সীমান্ত থেকে জব্দকৃত প্রায় 3 কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি। বুধবার বিকেলে লালমনিরহাট 15 বিজিবির প্রশিক্ষণ মাঠে পুড়িয়ে, রোলার চালিয়ে ও বিভিন্ন উপায়ে মাদক ধ্বংস করা হয়। বিজিবি জানায়, রংপুর সেক্টরের অধীনস্থ 15 বিজিবি এর রংপুর এবং তিস্তা এর সীমান্তবর্তী এলাকা থেকে 2 বছরের অভিযানে এসব
মালিকবিহীন মাদক জব্দ করা হয়েছে। এ সময় বিদেশি মদ, ভারতীয় গাঁজা ও ইয়াবা ও ফেন্সিডিল সহ নানা মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। এই অনুষ্ঠানে বিজিবির নানা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। পাকিস্তানের সাথে যুদ্ধ উত্তেজনার মধ্যেই সামরিক মহড়া চালালো ভারত। নিয়ন্ত্রণ রেখায় চালানো হয় এই যুদ্ধ প্রশিক্ষণ, গোলন্দাজ এবং পদাতিক বাহিনীর সমন্বয়ে চালানো হয় এই মহড়া। বিভিন্ন পাল্লার কামান, বিমান বিধ্বংসী অস্ত্র এবং ড্রোন নিয়ে চলে মহড়া। পাকিস্তানের অভিযান চালানো এবং পাল্টা হামলা ঠেকানোর প্রস্তুতি নিতেই এই যুদ্ধ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎই নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের তৎপরতা। দূরপাল্লার ভারী কামান থেকে চলছে গোলাবর্ষণের প্রস্তুতি। প্রস্তুত রাখা হয়েছে বিমান বিধ্বংসী কামান এবং ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি চলছে ড্রোন দিয়েও নজরদারি। যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবেই এমন সামরিক তৎপরতা ভারতের। আলিশান শারাফুর ৪৭ বলে ৬৮ আর আসিফ খানের ২৬ বলে ৪১ রানের উপর ভর করে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। শারজায় সিরিজের তৃতীয় টি-20তে টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬২ করে বাংলাদেশ দল। জবাবে ৫ বল আর ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। শারজায় সিরিজের তৃতীয় টি-20তে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬২ রান করে বাংলাদেশ দল। জবাবে ৫ বল আর ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। দলীয় ১০ রানে আউট হন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। ৩১ রানে প্যাভিলিয়নে অধিনায়ক লিটন দাস আর গোল্ডেন ডাক মারা তাওহিদ হৃদয়। পাওয়ার প্লেতেই ৫০ পেরোনোর আগে বাংলাদেশ হারায় ৪ উইকেট। এরপর ৫৭-তে ৫, ৬৯-এ ৬, ৭১-এ ৭, ৮৪-তে বাংলাদেশের ৮ ব্যাটারি ডাগ আউটে। দল যখন ১০০-র নিচে অল আউটের সংখ্যায়, তখনই বরাবরের মতো দলের হাল ধরেন জাকের আলী অনিক। ৩৪ বলে ৩ ছক্কায় ৪১ করে আউট হওয়ার আগে হাসান মাহমুদের সঙ্গে গড়েন ৪৪ রানের জুটি। দলকে ১২৮ রানে রেখে আউট হন জাকের। অন্য প্রান্তে হাসান পাকা অলরাউন্ডারের ভূমিকায় স্বীকৃত শেষ ১০ বল থেকে শরীফুল ইসলামকে সাথে নিয়ে গড়েন ৩৪ রানের জুটি। ১৫ বলে হাসানের ব্যাটে ২৬, শরীফুল ৭ বলে করেন ১৬। এদিন আন্তর্জাতিক টি-20তে ইনিংসের শেষ ওভারে নিজেদের সর্বোচ্চ ২৬ রান নেয়ার কীর্তি গড়ল বাংলাদেশ। ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন হায়দার আলী। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আগের ২ ম্যাচে অসাধারণ ব্যাট করা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে হারায় সংযুক্ত আরব আমিরাত। এরপর ৩-এ নামা আলিশান শারাফুকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার মোহাম্মদ জোয়াইব। ২৯ করে ফিরলেও ৩৮ বলে 50 তুলে নেন আলিশান। ৭৯ রানে তৃতীয় উইকেট হারালে সাময়িক চাপে পড়ে স্বাগতিকরা, কিন্তু সেখান থেকে আলিশান এবং আসিফ খানের জুটিতে সেই চাপ সামাল দেয় ইউএই। শেষে তাদের ব্যাটেই জয় আসে, যে জয়ে নিশ্চিত হয় সংযুক্ত আরব আমিরাতের সিরিজ। আলিশানের ব্যাটে ৪৭ বলে ৬৮, আসিফ করেন ২৬ বলে ৪১। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।